এখন রোনালদো নেইমারদের থেমে যাওয়ার সময়, নতুন তারকারা উঠে আসবেন। একজন স্টার প্লেয়ার, আপনি গোল করলেন না, ইটস ওকে, বাট একটা টোটাল 90 মিনিটের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদো বলে টাচ করেছেন মাত্র 19 বার। তাহলে এই প্লেয়ার আমাকে মাঠে কিভাবে ইনফ্লুয়েন্স করলো? স্পেনও খুব ভালো খেলেনি, স্পেনকে নিয়ে খুব আশাবাদী না। মেসির সাথে আসলে সালার কোনো তুলনা চলে না। ম্যাচ টাফ হলেও আর্জেন্টিনা ম্যাচটা জিতবে। হ্যালো এভরিওয়ান। বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর জমে উঠেছে। রাউন্ড অফ 16 চলছে এখন। ব্রাজিলের পর গতরাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও বিদায় নিয়েছে। স্পেন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শক, জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিশ্বকাপ ফুটবল নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজনে বিশ্বকাপ ফুটবল আড্ডায় আজ উপস্থিত রয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু এবং জাগো নিউজের কন্ট্রিবিউটর তাপসী তাহিয়াতুল তাজরি। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন অনুভব? আমি বেশ ভালো আছি, তবে মনটা ভীষণ খারাপ কালকের খেলা দেখার পর। আসলে CR7 এর এইভাবে বিদায় নেওয়াটা আসলে এক্সপেক্টেড ছিল না বাবু ভাই। আপনার কাছে যদি প্রথমেই জানতে চাই, এই যে বিশ্বকাপে আস্তে আস্তে তারকারা ঝরে যাচ্ছে, শুরুতে যদি নেইমারের কথা বলি, এভাবে নেইমারের বিদায় এবং গতকাল রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়, আসলে হচ্ছেটা কি? মানে কি মনে হয় আসলে খেলাটাকে আপনি এটা তো আপনি যখন আবেগ দিয়ে চিন্তা করবেন তখন তো অবশ্যই একটু আবেগ ঘন অনুভূতি হবে। দ্যাট ইজ যারা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত, নট অনলি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত, যারা ফুটবলের ভক্ত, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা রোনালদোর বিশ্বকাপ বিদায়, নেইমারের এভাবে অলমোস্ট খালি হাতে চলে যাওয়া, এটাকে তারা অবশ্যই ইমোশনালি রিয়্যাক্ট করবেন বা করেছেন, সেটাই স্বাভাবিক। বাট হার্শ রিয়ালিটি ইজ দ্যাট যে পর্তুগালের পক্ষে তো চ্যাম্পিয়ন হওয়াটা টাফ। অসম্ভব বলবো না, বাট পর্তুগালের এই টিম চ্যাম্পিয়ন হবে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এরকম ঘটনা খুব কম। নেইমারও কিন্তু সেইভাবে এমন কোনো দল নিয়ে খেলেননি যে এই দল নিয়ে চ্যাম্পিয়ন হবেন এবং এরকম চ্যাম্পিয়ন করে তিনি রাজ্যজয়ী বীরের মতো বিদায় নেবেন। তো ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, আমরা বলি মর্তের গ্রেটেস্ট শো অন আর্থ, মর্তের সবচেয়ে বড় যজ্ঞ। বাট 4 বছর পর পর এই বিশ্বকাপ আমাদেরকে শুধু ভালো ফুটবল উপহার দেয় না, বিশ্ব সেরা দলকে চিনিয়ে দেয় না বা জানান দিয়ে দেয় না। অনেক তারা খসে পড়ে, আবার অনেক তারার অভ্যুদয় ঘটে, আর নতুন নতুন তারারা আসবে, পুরনো তারারা খসে পড়বেন। এটাই তো আকাশেও কিন্তু তাই হয়। কাজে কাজে আমার কাছে মনে হয় যে এটা রিয়ালিটি হচ্ছে যে এখন রোনালদো নেইমারদের থেমে যাওয়ার সময়, নতুন তারকারা উঠে আসবেন, নতুন কারো কারো পদধ্বনি পাওয়া যাচ্ছে, আরো পাওয়া যাবে, এবং বিশ্বকাপ শেষে দেখা যাবে 3-4টি নতুন তারার দেখা মিলেছে। তো সেটাতেই আসলে ফুটবল বেঁচে থাকবে। আমরা সেই আস্বাদন নিয়েই ফুটবলটা উপভোগ করব। অর্থাৎ রোনালদো নেইমাররা চলে যাবেন, নতুন তারারা আসবেন, তাদের বন্দনায় আমরা মেতে উঠব। অনুভব কথাটা অন্যরকম হলেও সত্য, এটাই জীবন। কবিগুরুর মতো মহাকবিও কিন্তু বলে গেছেন যে পুরনোরা চলে যাবে, নতুনরা আসবে, ওরে নবীন ওরে কাঁচা আমাদেরকে বাঁচা, সোজা কথা। তো গাছেও যদি আপনি দেখেন, অফ সিজনে, বাংলাদেশে ইংরেজি মাস দিয়ে বললেই সবাই বোঝে, জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছের পুরনো পাতাগুলো, যাদের গ্রামে যাতায়াত আছে তারা জানেন, গাছের নিচে দাঁড়ালেই খসখস শব্দ হয়, পাতাগুলো ঝরে পড়ে। কিছুদিন পরই আবার এপ্রিল নাগাদ নতুন পাতা ওঠে। তো গাছও পুরনো পাতা খসে পড়ে, নতুন পাতার গজায়। একইভাবে ওয়ার্ল্ড কাপ ফুটবলেও কিন্তু তাই। রোনালদোরা, নেইমাররা, তাদের বিদায়ের ধ্বনি শোনা যাচ্ছে। হয়তোবা সেটা যতটা কালারফুল হতে পারত, রিমার্কেবল হতে পারত, ততটা হয়নি, কারণ তাদের কারোরই দলের ওয়ার্ল্ড কাপে অবস্থান ভালো হয়নি। সোজা কথা, দুজনেরই দল অলরেডি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। সেদিক থেকে ভক্তরা, অনুরাগী যারা, তারা হয়তো একটু শকড, বাট আমার কাছে মনে হয় দিস ইজ হার্শ রিয়ালিটি।
তাজি আপু, বাবু ভাই যেমনটা বলছিল, আমি যদি একটু জানতে চাই যে ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে প্রায় 1000 গোল করেছেন এবং 5বারের ব্যালন ডি'অর জয়ী, কিন্তু বিশ্বকাপে তার পারফরমেন্স আসলেই ভক্তদের কিছুটা আশাহত করেছে। কি বলবেন আসলে তার পারফরমেন্স নিয়ে? ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স কিছুটা না, আসলে আমার মনে হয় যে আমরা ক্রিস্টিয়ানো সাপোর্ট না করতে পারি পর্তুগাল, বাট অ্যাডমায়ারার। ভালো ফুটবল সবাই পছন্দ করে, পাওয়ার ফুটবল সবাই পছন্দ করে। সেক্ষেত্রে ক্রিস্টিয়ানোর পারফরমেন্স যদি বিবেচনা করতে যান ক্লাব ফুটবলের তুলনায়, বিশ্বকাপ ফুটবলটা একটু ঝিমিয়ে পড়ে, কারণ ক্লাব ফুটবলে চেরিপিক করা প্লেয়ার যায়। সারা বিশ্বের যত টপনচ প্লেয়াররা আছেন তাদেরকে কিনে, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, রিয়াল মাদ্রিদে খেলেছেন, দেন জুভেন্টাসে খেলেছেন, এখন আল নাসরে আছেন। তো সবগুলোই টপ লেভেলের ক্লাব ওয়ার্ক, মানে ক্লাব। সেক্ষেত্রে ওখানে পারফর্ম করা আর পর্তুগালের ন্যাশনাল টিমের হয়ে পারফর্ম করাটা একটু ডিফারেন্ট। স্টিল আপনি যখন রোনালদোর মতো একজন প্লেয়ারকে নিয়ে কথা বলছেন, আমাদের আসলে একটু ডিপ থটে যাওয়া উচিত। যেমন কোচ আসলে এই প্রত্যেকটা ম্যাচে রোনালদোকে খেলিয়েছেন, একটা ম্যাচে শুধু আমরা দেখেছি সেকেন্ড হাফের পরে রোনালদোকে সাব করা হয়েছে। কালকে পর্তুগাল হেরে গেল, কোচকে স্টিল প্রশ্ন করা হয়েছিল যে কেন রোনালদোকে পুরো ম্যাচ খেলানো হলো যখন তিনি পারফর্ম করতে পারছেন না। কোচ বলেছেন যে না, রোনালদোর মতো প্লেয়ার মাঠে থাকাটাই একটা ইনফ্লুয়েন্সড। আপনি স্ট্যাটিস্টিকের দিকে তাকান, পুরো ম্যাচ জুড়ে রোনালদো বল টাচ করতে পেরেছে মাত্র 19 বার, ফার্স্ট হাফে 12 বার, সেকেন্ড হাফে টোটাল 45 মিনিট মিলিয়ে 7 বার। আপনি একজন স্টার প্লেয়ার, আপনি গোল করলেন না, ইটস ওকে। আপনি কোনো চান্সেস ক্রিয়েট করতে পারলেন না, ইটস ওকে। বাট একটা টোটাল 90 মিনিটের খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো বলে টাচ করেছেন মাত্র 19 বার, তার রেটিং 6.4। তাহলে এই প্লেয়ার আমাকে মাঠে কিভাবে ইনফ্লুয়েন্স করলো? আর স্টিল আমরা এরকম প্লেয়ারকে খেলিয়েছি, যেখানে ক্রোয়েশিয়ার এগেনস্টে আমরা দেখেছি যে সাবে যখন গঞ্জালো রামোসকে নামানো হয়েছিল, তিনি সাবে নেমে অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার এগেনস্টে জয়সূচক গোলটা করেছে। কালকে এই গঞ্জালো রামোসকে খেলানোই হয়নি, জাস্ট বিকজ রোনালদো অ্যাজ এ স্ট্রাইকার খেলতে চান বা কোচ তাকে খেলাতে চান। তাহলে এত বড় একটা স্ট্যাটিস্টিকের প্লেয়ার, মানুষ এখনো স্টিল রোনালদোর সঙ্গে মেসির তুলনা করবে, বাট আমি বলবো এখানে আসলে থেমে যাওয়া উচিত। সে সর্বকালের সেরা গোল স্কোরার হতে পারে, স্ট্রাইকার হতে পারে, বাট গড গ্রেটেস্ট অফ অল টাইম ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, দ্যাটস নট ফর রোনালদো। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। বাবু ভাই, এবার একটু আপনার কাছে আসতে চাই। স্পেন সর্বশেষ ইউরো জিতেছে কিন্তু ডক্টর সঙ্গে। এই বিশ্বকাপে স্পেনকে আসলে আপনি কতদূর দেখতে পাচ্ছেন? না, কালকের খেলা দেখেছি আমি। কালকের খেলা জানি না তাজদি কিভাবে এক্সপ্লেইন করবে। আমার কাছে একটু ম্যারমেরে খেলা মনে হয়েছে, একটু না বেশ। আমার সঙ্গে আমার ছেলে খেলা দেখছিল, সে তো আর্জেন্টাইন সাপোর্ট, কাজেই তার কাছে আর্জেন্টিনার খেলা বেশি ভালো লাগে, অফকোর্স মেসি। তো আমি কালকে খেলা দেখে কথা বলছিলাম, রোনালদোকে নিয়ে আমার কথা হচ্ছিল। তো তাজদি যতটা ইন ডেপথ পরিসংখ্যান দিয়ে বলল, আমি অতটা বলছিলাম না, বাট আমি একটা প্রচ্ছন্ন ধারণা দিচ্ছিলাম যে মেসি কি রোনালদো কি। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে রোনালদো এখন অনেকটাই নিষ্প্রভ, ম্রিয়মান। দল তো একটা আছে, বাট রোনালদো তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তারপরেও রোনালদো ফর্মে নেই, পর্তুগাল ভালো খেলেনি, তারপরেও আপনি স্পেনের কথাটা জানতে চেয়েছেন। আমি এই প্রসঙ্গটা কেন টানলাম, যে রোনালদো যদি খুব ফর্মে থাকতো, পর্তুগাল যদি আরো বেটার ফুটবল উপহার দিত, গতি ছন্দ সেটা যদি ভালো থাকতো, তাহলে নয় বলতাম যে স্পেনকে ততটা ব্রাইট মনে হয়নি। বাট স্পেনও খুব ভালো খেলেনি, সত্যি কথা বলি। গোলটা তারা পেয়ে গেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে একটা ইভেনলি পয়েজড ম্যাচ ছিল। পর্তুগাল যদি বরঞ্চ রামোসকে খেলাতো, যেটা তাজদি বলল, তাহলে পিকচারটা অন্যরকম হলেও হতে পারতো। বাট আমি স্পেনকে নিয়ে খুব আশাবাদী না। আমার কাছে মনে হয় অবশ্যই তাদের হয়তো আমি যদি ভুল না করি, স্প্যানিশ টিমে হয়তো টোটাল স্কোয়াডে হয়তো বার্সেলোনারই হয়তো অনেকগুলো প্লেয়ার আছে, অনেকগুলো, মানে 7-8 জনের কম হবে না। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার হয়ে ভালো খেলা, এটাও কিন্তু তাজদি বলেছে, আর স্পেনের হয়ে ভালো খেলা, পর্তুগালের হয়ে ভালো খেলা। ইনফ্যাক্ট আজকে যাকে আনডাউটেডলি বিশ্বের সর্বকালের
প্রায় সেরা ফুটবলার বলা হচ্ছে। লিওনেল মেসিকে নিয়েও কিন্তু 14, 15, 16-তে এই কথাটা হতো যে মেসি ক্লাব ফুটবলে যত ব্রাইট, আর্জেন্টিনার হয়ে ততটা আলো ছড়াতে পারছেন না। এটা আমার মনে আছে, তখন আমি জনকণ্ঠ থেকে সকালের খবরে এসেছি, 14, 15, 16-তে অনেক এই রকম লেখা আমরা প্রকাশিত হতে দেখেছি, আমরা নিজেরাও লিখেছি যে মেসি ইন ক্লাব ফুটবল, এবং সেই মেসি যখন আর্জেন্টিনার হয়ে খেলেন ততটা আলো ছড়াতে পারেন না। এটার মূল কারণ হচ্ছে আর্জেন্টিনায় মেসির সঙ্গে 7টা 8টা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের প্লেয়ার তখন ছিল না, এখনো নেই। কাজেই আর্জেন্টিনার হয়ে ভালো খেলাটা কঠিন। কিন্তু ক্লাব ফুটবলে সেটা যদি তিনি কখনো পিএসজিতেই খেলেন কিংবা তার বড় বড় ক্লাব যেগুলোতে খেলেছেন, সেখানে তো তিনি খুব ভালো সহযোদ্ধাদের পেয়েছেন। কাজেই ক্লাব ফুটবলে ভালো খেলা আর জাতীয় দলের হয়ে ভালো খেলা টাফ। আমার কাছে মনে হয়েছে স্পেনিশ প্লেয়াররা হয়তো বা তারা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের হয়ে বা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অনেক ভালো খেলতে পারেন, বাট অ্যাজ এ টিম স্পেনিশরা কালকে খুব ভালো খেলেননি। আমার কাছে মনে হয় যে তাদের পরের যে রাউন্ড, যেটা নকআউট স্টেজে, সেখানেই তাদেরকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে এবং জিততে হলে এর চাইতে বেটার ফুটবল খেলতে হবে, এর চাইতে গতিময় আরেকটু টাফ ফুটবল খেলতে হবে। এত সফট ফুটবল খেলে স্পেন নকআউট স্টেজ পার হতে পারবে বলে আমার মনে হয় না। আমিও এটাই ভাবছিলাম যে যদি স্পেন পর্তুগাল সাথে হেরে যেত তাহলে হয়তো বা ওদের জন্য একটু সুবিধা হতো, কারণ দেখেন অতিরিক্ত সময়ে গোলটা এসছে। সো আসলে স্পেন কিন্তু পর্তুগালকে ডমিনেট করতে পারেনি। রেদার পর্তুগাল এতই বাজে খেলছে অ্যাজ এ টিম, ব্রুনো ফার্নান্দেসও আমি জানি না যে ও কি খেলতেছে, আসলে পাস কোথায় দিচ্ছে, কি করতেছে, টোটালি স্ক্যাটার্ড একটা দল। সো এই দলের সাথে গোল করতে গেলেও যখন স্পেনের অতিরিক্ত সময়ে যেতে হচ্ছে, 91 মিনিটে গোলটা হয়েছে কালকে, তো ফ্রান্সের সাথে আসলে স্পেন ভীষণ খাবে। এজন্য আমার মনে হচ্ছিল যদি সামহাও পর্তুগাল জিতে যেত, স্পেনের হয়তো এত বড় একটা অসম্মান গিয়ে ফ্রান্সের সাথে হতো না। আর ফ্রান্সের সাথে যেহেতু কোয়ার্টার ফাইনাল ফেস করছে ওরা, একটা হিটেড ম্যাচ হবে। আর স্পেনের যেরকম ফুটবল, ফ্রান্স যদি ওরকম স্পিডি ফুটবল খেলতে থাকে তাহলে হয়তোবা ফ্রান্স জিতে যাবে। আপনি যেহেতু একজন আর্জেন্টাইন ফ্যান, আজকে রাতে তো মিশর আর্জেন্টিনার খেলা আছে, কি মনে হয় কেমন করবে আর্জেন্টিনা এবারের ম্যাচে? আর্জেন্টিনা এই ম্যাচটাও জিতে যাবে, কারণ দেখুন যে হ্যাঁ, মিশর টাফ টিম, ফার্স্ট বার রাউন্ড অফ 16-এ উঠেছে, যোগ্যতার প্রমাণ দিয়েই উঠেছে, বাট স্টিল লাস্ট ম্যাচে আমরা কেপ ভার্ডের সাথে আর্জেন্টিনার একটা ম্যারম্যারে ম্যাচ দেখেছি। তারপরে আমি এই শোতে একদিন এসেছিলাম, বাবু ভাইয়ের সাথেই আমার শো ছিল, বাবু ভাই নিজেও জানেন যে আমি অ্যাজ এ ফ্যান যতটা সমালোচনা করেছি এর থেকে হয়তো বেশি আর করা পসিবল ছিল না। সো আমার মনে হয় স্কালোনি এমন একজন কোচ, ওই ভুলগুলা থেকে উনি ফিরে আসবেন। একটা মেজর 3টা সাবিং হবে আর্জেন্টিনার একাদশে আজকে। আমার যতটুকু এখনো পর্যন্ত মনে হচ্ছে মোস্ট প্রবাবলি লাউতারো মার্টিনেজ আজকে আর একাদশে থাকবেন না, ওনার জায়গায় জুলিয়ান আলভারেজ আসতে পারে। সেক্ষেত্রে ডিফেন্সে মোস্ট প্রবাবলি সেন্টার ব্যাক বা সেন্টার লেফটে তালিয়াফিগো ব্যাক করবে। আমার মনে হয় যে আজকে ম্যাকঅ্যালিস্টারের খেলার সম্ভাবনা কম, ওর জায়গায় লিওনার্দো দা পারেদেস খেলতে পারে। বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাক, আর্জেন্টিনার সবকিছুই ঠিকঠাক, বাট আজকে আর্জেন্টিনা আমার মনে হয় লাস্ট ম্যাচে যেরকম একটু স্লো খেলেছে, যে গোল করার পরে আর দরকার নাই, যদি প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার ট্রাই করব গোলের ব্যবধান বাড়ানো যায় কিনা। বাট মিশর হচ্ছে এরিয়াল শট অনেক বেশি খেলে, হাইট বেশি, সেক্ষেত্রে আপার শট আসবে। মেসিদেরকে এমন একটা ফরমেশনে ডিফেন্স সাজাতে হবে যাতে পিক পকেট ওখান থেকে পকেট পাস নেওয়া যায়, আর পকেট পাসের ক্ষেত্রে যদি মেসি বল পায় তাহলে ডেফিনেটলি গোল হবে। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমি চাইবো যে 3-1, মেসি 2টা গোল না করতে পারলেও আজকে হয়তোবা একটা অ্যাসিস্ট আর একটা গোল মেসি থাকবে। তাহলে মিশরের মোহাম্মদ সালাহ আসলে আর্জেন্টিনার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কি মনে হয়? আমার কাছে মনে হয় এখন এটা হয়তোবা বাড়াবাড়িও না, মেসির সাথে আসলে সালার কোনো তুলনা চলে না। আপনি মেসির সাথে খুব বড় জোর হলে পেলের তুলনা করতে পারেন, ম্যারাডোনার তুলনা হয়তো বা করা যায়, কেউ এখনো মানেন মেসি হয়তো ম্যারাডোনার লেভেলে যাইতে পারেন নাই, রোনালদোরও তুলনা চলে, বাট সালা ডিফারেন্ট, মেসি ডিফারেন্ট। 8বার ব্যালন ডিওর জয়ের সামনে যখন আপনি খেলতে যাচ্ছেন, অটোমেটিক্যালি প্রতিপক্ষর হাঁটু কাঁপে যে এরপরে আমি কি করব, কারণ মেসি ইনহিউম্যান, ইটস জাস্ট লাইক অ্যান আর্ট। মেসি লাস্ট ম্যাচে যে গোলটা করেছেন, এটা
থিয়েরি হেনরির কথা আপনি নিশ্চয়ই ভাই তো চিনে থাকবেন। উনি একটা ইন্টারভিউয়ে বলেছেন মেসি এই যে গোলটা করেছে নর্মাল ইনহিউম্যান মানে হিউম্যান পসিবিলিটিতে এই গোলটা করা ইম্পসিবল। 1 সেকেন্ডের মধ্যে একটা গোল ট্যাকেলে নিয়ে হাফ সেকেন্ডের মধ্যে অন্য পা দিয়ে গোল করা হিউম্যানলি ইম্পসিবল, বাট হি ডিড ইট। সো ওর সামনে আসলে প্রতিপক্ষের কোনো মার্ক করা কোনো কিছু কাজে লাগবে না। বাট মিশরের একটা ট্যাকটিক্স এখানে কাজ করতে পারে। কেপ ভার্ডের এগেনস্টে আর্জেন্টিনার দুর্বল দিকগুলো ওনারা বুঝে গেছেন যে আর্জেন্টিনা কোথায় আসলে ঘাটতি রাখছেন, সেক্ষেত্রে এখানে কামব্যাক করা যেতে পারে। সালার সাথে মেসির মুখোমুখি দেখা হয়েছে মাত্র 2 বার, একটা 2015, একটা 2019। সো 2019-এর সেমিফাইনালের ফার্স্ট লেগে বার্সেলোনা 3-0-তে হারিয়েছেন, ওখানে মেসি জোড়া গোল করেছিলেন আমার যতটুকু মনে পড়ছে এখনো। সো আমি ডেফিনেটলি সালা আর মেসির একটা ফেস অফ যখন হবে আমি মেসিকে এগিয়ে রাখবো। বাট যদি আপনি অন্য টিমমেটদের সাথে কথা বলেন 1-1 ফাইটে সালা অনেক এগিয়ে। সো যদি 1-1-এ এরকম সিচুয়েশন আসে সালাও ডেঞ্জারাস পারফরমেন্স দিতে পারে। এবং প্রতিপক্ষকে আসলে কখনোই দুর্বল ভাবাটা উচিত না। হ্যাঁ, ডেফিনেটলি ম্যাচ টাফ হলেও আর্জেন্টিনা ম্যাচটা জিতবে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। বাবু ভাই, এবার যদি একটু জানতে চাই যে আজ কিন্তু সুইজারল্যান্ড এবং কলম্বিয়ারও ম্যাচ আছে, কাকে এগিয়ে রাখবেন আপনি? আই উইল গো ফর কলম্বিয়া। কলম্বিয়া অল থ্রু টাফ টিম, সুইজারল্যান্ড একটু সফট, একটু টাচি ফুটবল খেলার চেষ্টা করে, বাট কলম্বিয়ানরা যথেষ্ট দ্রুত এবং গতিময় ফুটবল খেলে এবং হঠাৎ একটা চাপ দিয়ে গোল আদায় করে নেয়। তারপরে কলম্বিয়াতে এমনিতেই টাফ সবসময়, মানে কলম্বিয়াকে আজকে তাজরির একটা লেখা পড়ছিলাম, মানে নেইমারের ইনজুরি নিয়ে, সেটাও কিন্তু এই কলম্বিয়ার সাথে খুবই ডার্টি প্লে করে, অনেক ফাউল হবে এই এবং ম্যাচে। এবং এবং আমার মনে আছে আর্জেন্টিনা আর্লি 90s-এর দিকে কলম্বিয়ার সাথে 2বার কোয়ার্টার ফাইনাল খেলেছে, দুবারই কিন্তু প্রচুর ম্যারাডোনাকে ফাউল করা হয়েছে এবং কলম্বিয়া এরকমই টিম। কাজে কলম্বিয়া যদি গোল দিয়ে ফেলতে পারে সেই গোল শোধ করাটা টাফ হবে সুইজারল্যান্ডের জন্য। সব কিছু মিলে আমি কলম্বিয়ার এই টাফ মেন্টালিটি, তাদের অ্যাটাকিং ফুটবল, এই দুটোর কারণে কলম্বিয়াকে এগিয়ে রাখতে চাই। ল্যাটিন আমেরিকার ফুটবলটা একটু ট্যাকটিক্যাল বেসড, ইউরোপের থেকে টোটালি ডিফারেন্ট। বাট কলম্বিয়া ওই জায়গাটায় ডিফারেন্ট। ভাই যদি আমার মনে হয় যদি খুবই পাওয়ার ফুটবল হয় শুরু থেকেই অ্যাটাক কাউন্টার অ্যাটাক, সেক্ষেত্রে কলম্বিয়ার জেতার একটা চান্সেস আছে। বাট যদি মনে করে যে আমরা একটু ধীরগতির ফুটবল খেলবো, ল্যাটিন আমেরিকান ফুটবল টিমগুলো কিন্তু এই স্ট্র্যাটেজিটা নেয় মাঝে মাঝে। আপনি ব্রাজিলের কথা বলেন, আর্জেন্টিনার কথা বলেন। বাট তাজরি আমি একটু ডিফার করি, কলম্বিয়া ইউজুয়ালি এটা নেয় না। এই কারণে নেয় না যে কলম্বিয়ানরা এমনিতেই মানে একটু মানে আল্লাহ মাফ করুক, এক একটা মানুষের দেখতে একরকম, মুখায়ব শরীরী অভিব্যক্তি একরকম। আপনি কলম্বিয়ানদের দেখবেন, দেখতেই কিন্তু একটু জাস্ট আর্জেন্টাইন অ্যান্ড ব্রাজিলিয়ানদের মতো না, যে একটু চেহারার মধ্যে একটা মায়া আছে, একটু স্নিগ্ধতা আছে। দেখবেন চেহারা দেখলেই মনে হয় যে রাফ অ্যান্ড টাফ আমরা যেটাকে বলি। তাদের অভিব্যক্তিটাও এবং খেলার গতিটাও তাই। কলম্বিয়াকে আমি খুব, ইভেন আমি ওয়ান্স কার্লোস ভালদোর আমার খুবই ভক্ত ছিলাম, খুব মানে খুব ভক্ত ছিলাম এবং আমি তাকে ফলো করতাম। একমাত্র তার সময় একটু রয়েস হয়ে খেলতে দেখেছি, বাট অন্য সময় দেখতাম বা দেখেছি কলম্বিয়া মানেই হচ্ছে রাফ অ্যান্ড টাফ। তো কাজে সেই রাফ অ্যান্ড টাফ ফুটবলটা ল্যাটিন আমেরিকার মধ্যে একটু ব্যতিক্রম। যেমন ইউরোপে প্রত্যেকটা দলের খেলায় গতিও বেশি, পাওয়ারও বেশি, অ্যাপার্ট ফ্রম দুটো দল, স্পেন অ্যান্ড পর্তুগাল, তারা একটু রয়েস হয়ে খেলে। অর্থাৎ ইউরোপে যেমন স্পেন পর্তুগাল ব্যতিক্রম, ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলোর মধ্যে কলম্বিয়া ব্যতিক্রম। কাজেই সেদিক থেকে কলম্বিয়ার গতি এবং টাফনেসের সামনে সুইজারল্যান্ড পেরে উঠবে বলে আমার মনে হয় না। আমিও এটাই বলছিলাম, কলম্বিয়া যদি পাওয়ার ফুটবল খেলে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, কলম্বিয়া জিতে যাবে। ওরা এরকমই প্লেয়ার। বাট যদি ওরা মনে করে আমরা একটু ডিফেন্সিভ খেলবো, একটু স্লো ফুটবল খেলবো, প্রতিপক্ষের পায়ে পজিশন দিয়ে দিয়ে খেলবো, সেক্ষেত্রে সুইজারল্যান্ড জিতে যাবে। এবং এভাবেই আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বাবু ভাই, বরাবরের মতোই আপনার কাছে প্রশ্ন করব ক্রিকেট নিয়ে। কি মনে হয় যে বাংলাদেশের লাগাতার এই ব্যর্থতা, এটা আসলে কেন? গত মাসেই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় আমরা দেখলাম, কিন্তু জিম্বাবুয়েতে যাওয়ার পরে মনে হচ্ছে যেন খেলতেই পারছে না। এমন ব্যর্থতার আসলে কারণটা কি? কারণটা আসলে সত্যি কথা বলতে কি, এখানে বসে তো একটু ব্যাখ্যা দেওয়া ডিফিকাল্ট। যদি সিরিজটা আমাদের
হোম সিরিজ হতো তাহলে তো নিজের চোখে দেখে খুব ভালো মতো বলতে পারতাম, টিভিতে দেখে কতটুকুই বা বুঝতে পারছি। বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যে উইকেটেই খেলুক না কেন, আমরা আমাদের দেশের মাটিতে যখন একটু বেশি খেলি তখন বাইরে গিয়ে আমাদের অ্যাডাপ্টেশনের প্রবলেম হয়, সেটা উইকেটের পেস অ্যান্ড বাউন্সের সাথে মেইনলি। জিম্বাবুয়ের উইকেটগুলো সবসময় ট্রু উইকেট, বলে উইকেটে গতি থাকে, বল ক্যারি করে, দ্যাট ইজ বাউন্সটা ভালো থাকে। আমি যে কটা ম্যাচ দেখলাম সব জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা বাড়তি গতি এবং বাড়তি বাউন্সে কিছুটা হলেও বিব্রত বোধ করছেন, কিংবা শর্টস খেলতে গিয়ে আমাদের দেশে যত ফ্লুয়েন্টলি মাঝ ব্যাটে করতে পারছেন সেখানে গিয়ে পারছেন না। এই যে পরিবেশ পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতার সাথে নিজেকে খাপ খাইয়ে স্বাভাবিক খেলা খেলতে না পারা, সেটাই কাল হয়ে দাঁড়াচ্ছে। ইটস নট এ গুড সাইন, কারণ আমাদের কিন্তু অগাস্টেই অস্ট্রেলিয়া ট্যুর। কাজে কাজে আমার মনে হয় যে আমি হতাশ তো বটেই, আমি শুধু আশাহত না, আমি কিন্তু শঙ্কিতও যে এই ধারা যদি বজায় থাকে, যদি বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে শেষ পর্যন্ত, অন্তত টেস্টে তো হেরেছেই, এখন ওয়ানডেতেও প্রথম ম্যাচ হেরে গেছি, আরও 2 ম্যাচ আছে, এরপরে 3 ম্যাচের T20 সিরিজ আছে, দ্যাট ইজ এই ম্যাচগুলোতে যদি বাংলাদেশ জিতে আসতে না পারে সেটার চরম নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে। কাজে কাজে আমি আশা করব যে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজে ফিরবেন এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে, শুধু নাহিদ রানা 5 উইকেট 6 উইকেট পেলেন, আমাদের মিডিয়ারও আমি কিছুটা দায় খুঁজে পাই। মানে আমাদের যেটা হয় এখন, আমাদের অনলাইন ইউটিউবগুলো খুব বেশি স্ট্যাট নির্ভর স্টোরি, নাহিদ রানা ছাড়িয়ে গেলেন অমুককে। আরে ভাই, নাহিদ রানা ছাড়িয়ে গেলে তো লাভ নাই, আমার দল যদি হারে, নাহিদ রানা 5 উইকেট 6 উইকেট কে এটা মনে রাখবে? এন্ড অফ দ্য ডে জিততে হবে, সিরিজ নিজেদের করতে হবে। আমাদের নিজেদেরও কিন্তু আমার মনে হয় আমাদের মিডিয়ার ব্যাপারে আমি যেটা বলবো যে বাংলাদেশের দর্শকদের সেন্টিমেন্টটা মিডিয়া ধারণ করে, তাহলে কি দর্শকরাও এখন দল হারুক কিন্তু নাহিদ রানা 6 উইকেট পাক, এই বোধহয় আমাদের মেন্টালিটি হয়ে গেছে। সেটা চাই না, আমি চাই দলগত পারফরমেন্স। কেউ একা 6 উইকেট পেল, দল হেরে গেল, তার চাইতে কেউই 6 উইকেট কেন, কেউ 4 উইকেটও পেল না, 4 জন 2 উইকেট করে পেল, কিন্তু আমরা জিতলাম, সেটাই হওয়া উচিত। ভাই 6 উইকেট পেয়ে কোনো লাভ হয় নাই, 100-র মধ্যে এদিকেও তো 7-8টা পড়ে গেছে। সো আপনি যখন দেখেন জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে 140-48 তাড়া করতে গিয়ে আপনি 100 রানের আগে 6টা বা 7টা উইকেট শেষ, বাংলাদেশ আসলে পারফর্ম আদৌ করতেছে নাকি করতেছে না? কারণ এই টিমে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলে, এটা যে এদের না প্রতিভার অভাব নাই, কিন্তু কেন এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন। ভাই না, তাহলে যেটা হয় বাংলাদেশ প্রথমত হচ্ছে একেবারে এটা একটু ওয়াইডার অ্যাঙ্গেলে যদি বলি, জাতিগতভাবেই আমরা অল্পে তুষ্ট জাতি। আমরা পাকিস্তানকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি হোমে। আমাদের মোটামুটি আমার কাছে মনে হয় যে এই সিরিজে আমি যে কটা ম্যাচ যখনই দেখেছি, ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রতিটি বল দেখা সম্ভব হচ্ছে না, সত্যি কথা বলি, কেউই পারছে না। তারপরও আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিসেন্সি চলে এসছে, একটা আত্মতুষ্টি যে আমরা অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়েছি, এখানে জিম্বাবুয়ে কোন দল? কিন্তু জিম্বাবুয়ে কিন্তু তাদের নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্যই, যে আমরাও আছি, এখনো ফুরিয়ে যায়নি আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে, আমাদের অবস্থান অনেক তলানিতে, বাট এখনো আমরা আছি, এই সত্যটা জানান দিতে জিম্বাবুয়ে মরিয়া। কিন্তু আমরা কিন্তু জিম্বাবুয়ে কি করবে, কিন্তু আমরা কিন্তু এখন হাঁটতে শুরু করেছি। কিছুক্ষণ পরে কিন্তু বা কিছুদিন পরে কিন্তু এই হারার ধাক্কাটা অনেক বড় ধাক্কা হবে, কারণ আমরা টেস্টে হেরেছি। প্রথম ম্যাচে আমরা 141 রানও করতে পারিনি, এবং এই 141 হবে কেন? জিম্বাবুয়ে 70 অড ফর 8 ছিল, শেষ 2 উইকেটে তারা 70 প্লাস করেছে। তো বোঝাই যায় যে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, এবং তাদের সিরিয়াসনেস কতটা, তাদের গেম প্ল্যান, তাদের টোটাল ইমপ্লিমেন্টেশনের যে আগ্রহ, সেটাও কতখানি আছে। এর মধ্যে আমরা দেখেছি ব্রাজিলের একটা ম্যাচের পরের দিন গ্রুপ ছবি, সবাই দল বেঁধে ব্রাজিলের ম্যাচ দেখছিলেন। সেটা দেখবেন না কেন? ফুটবলাররা ক্রিকেট পছন্দ করেন, অনেক ফুটবলার ক্রিকেটও খেলেন। আমি আমার বয়সে হাফ প্যান্ট পরাতে অবস্থা থেকে ঢাকার ক্লাব ক্রিকেট দেখি, অনেককে দেখেছি ফুটবলও খেলতেন, ক্রিকেটও খেলেছেন, আবার অনেককে দেখেছি ফুটবল ক্রিকেট হকি 3টাই টপ ক্লাসে খেলেছেন। কিন্তু সেটা বড় কথা না, আপনি ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখবেন, বাট আপনার যে ম্যাচ, সেই ম্যাচে কনসেন্ট্রেশন লেভেলটা বেশি দেখতে হবে। আমার কাছে মনে হয়
আমার বটম লাইন হচ্ছে বাংলাদেশের এই সিরিজে কনসেন্ট্রেশন লেভেলটা কম আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আয়োজনে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ অনুভা এবং আমাদের দর্শকদেরকেও শুভেচ্ছা এবং অনেক শুভকামনা। ধন্যবাদ আদ্রি আপু। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। 2026 ওয়ার্ল্ড কাপে কার ঘরে যেতে পারে এবারের কাপ? কি মনে হয় আপনাদের? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।